দাম বাড়লেও কমেনি জ্বালানি তেল নিয়ে ভোগান্তি, গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া। খাওয়া দাওয়া নাই, টাইম মতন চলতে পারতাম, আমরা মানুষ নিয়ে চলে যেতে পারতাম, সেবা দিতে পারতাছি না। তেলের দাম বাড়িয়েও আমরা যাতে তেলটা অ্যাভেলেবেল পাই, এই ভোগান্তিটা যাতে আমাদের না হয়। অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তেলের দামের সঙ্গে মার্জিন বাড়িয়ে তেলের দাম বাড়ানো হয়েছে, এটা ভয়ঙ্কর কাজ করেছে সরকার। IMF এর চাপ নেই, দাবি অর্থমন্ত্রীর। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। জ্বালানি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সংকটের ব্যাখ্যা দাবি রুমিন ফারহানার। বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে? পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? অবৈধ মজুদকে দুষলেন মন্ত্রী। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয়। সরকারকেই দায়ী করছেন বিরোধীরা। এনসিপিতে বিভিন্ন দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী না হলে যোগ দিতে পারবে ছাত্রলীগও। পুরনো বন্দোবস্তেই চলছে দেশ, মন্তব্য নাহিদের। দেশটাকে নতুন করে আবার কোনো আগের বন্দোবস্তে ফেরত দিতে যেতে পারি না। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শুধু আমরা না, আমরা নেতাকর্মীরা গোটা বগুড়া শহর আনন্দিত। দীর্ঘদিন পরে এই বাগবাড়িতে আসতেছেন, এই জন্য মানুষ অত্যন্ত আনন্দিত। যশোরে 27 এপ্রিল ও সিলেটে 2রা মে খাল খনন কর্মসূচির উদ্বোধন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যে খাল খনন কর্মসূচিটা হাতে নিয়েছি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছি। অবরোধ না তুললে পাকিস্তানের প্রতিনিধি দল পাঠাবে না ইরান, নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদ যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি জ্বালানির তীব্র সংকটের প্রভাব পড়েছে গণপরিবহনেও। দীর্ঘ অপেক্ষার সারিতে দেখা যাচ্ছে বাস সহ পণ্য পরিবহনকারী অনেক যানবাহন। এদিকে তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন গ্রাহক। অনেকে বলছেন দাম বৃদ্ধি খরচ বাড়াবে, তারপরেও যেন তেল সরবরাহ স্বাভাবিক করা হয়। জ্বালানি সংকট কাটবে কবে, এমন প্রশ্ন আজ দেশের সবার। ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য। দিনে কিংবা রাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, গ্রাহকের নিত্য ভোগান্তি। ব্যক্তিগত গাড়ি আর মোটরবাইকের সারি নিয়েই বেশি আলোচনা হয়েছে এতদিন। তবে জ্বালানি সংকটের চড়া উত্তাপ এবার দেখা যাচ্ছে গণপরিবহন আর পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও। নিয়মিত মিলছে না পর্যাপ্ত তেল, ব্যাহত গণসেবা। সরকার তো বলতে আসছে, আর আমরা পাচ্ছি না, আমরা কি করব? গাড়ি চাক্কা না ঘুরে তখন আমরা কিভাবে চলবো? সকালবেলা গেলে বিকাল দুপুর রাইত হয়ে যায়, একটি ব্যাগ সিঙ্গেল। আবার এই তেলের দাম বাড়া ফেলাইছে। বেশিরভাগ পাম্পেই ঝুলছে তেল নেই সাইনবোর্ড। অভিযোগ, চাহিদার বিপরীতে ডিপো থেকে সরবরাহ কম। কালকে যেটুকু আসছে ওইটুকু রাতে শেষ হয়ে গেছে, কিছু বাস পাইছে কিছু পায় না আর কি। একদিন যদি তেল না পায় ওদের সমস্যা হয়ে যায়, আরেকদিন গাড়ি চালাতে পারে না, সারাদিনটাই ওদের মাটি। গ্রাহকের কপালে দুশ্চিন্তার ভাঁজ এখন আরো পুরু। অভিযোগ, দাম বাড়লেও কমছে না ভোগান্তি। দাম বাড়ায়ও আমার মনে হয় না যে সরকার আমাদেরকে সচরাচর আপনারা আগে যেভাবে তেল নিছি ওইভাবে দিতে পারবে। 17 বছরে কিন্তু সে 20 টাকা বাড়ায় না পার লিটারে, কিন্তু এই সরকার আসার পরেই আপনার 2 থেকে 3 মাস হলো সরকার বসে 20 টাকা পার লিটারে বেরিয়ে দিয়েছে। প্রত্যেকটা পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল থাকুক, যাতে সবাই ডিভাইডেড হয়ে আমরা এই তেলটা আমরা নিজেরা নিতে পারি। সংসদে বলছে যে তেল আছে, তেলের কোনো প্রতিটা পাম্পে তো বন্ধ, কোনো পাম্পে তেল নাই। জ্বালানি তেলের সংকট যেন মহামারী রূপ ধারণ করেছে। দেশ জুড়েই এমন চিত্র। তেলের এমন মরক মোকাবেলায় করণীয় কি, সেই প্রশ্ন ঘুরছে সবার মনে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদরা বলছেন এছাড়া সরকারের হাতে বিকল্প সুযোগ ছিল না। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন বিশ্ববাজারে যখন দাম কমছে তখন এভাবে উচ্চ হারে মূল্য বৃদ্ধি অযৌক্তিক। আর এদিকে তেলের মূল্য বৃদ্ধির খবরে পরিবহন ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির নেতারা। আর উৎপাদন খরচ বাড়বে বলছে বিজিএমইএ। রিয়াদ সুমনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে 2 মাস ধরে অস্থির জ্বালানির বাজার। এতে তেল আমদানির ব্যয় বাড়লেও দেশে দাম বাড়ায়নি সরকার। ফলে বিপুল পরিমাণ ভর্তুকির চাপে পড়ে বিপিসি।
সেই চাপ সামলাতে শনিবার সব ধরনের জ্বালানি তেলের দাম সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা আসে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না বলছেন এই অর্থনীতিবিদ। আমাদের অর্থনীতি যদি আরও শক্তিশালী থাকতো তাহলে হয়তো আমরা তো কিছুটা পিছিয়েছি এই মূল্য যে সমন্বয় যেটা করা হলো মূল্য বৃদ্ধি, তো এটা হয়তো আমরা আরও হয়তো পিছাতে পারতাম। তবে বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য কমতে শুরু করেছে এমন সময়ে উচ্চহারে মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অভিযোগ করেন মূল্য বৃদ্ধি করেও জনগণের তেল প্রাপ্তি নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে সরকার। সরকার যেখানে $120 থেকে মূল্য নেমে $90 নিচে চলে এসছে, আরো গ্রাজুয়ালি নামবে ধারণা করা যায়, সেই সময় সরকার মূল্য বৃদ্ধি করে সরকার কার কল্যাণ করবে। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। এরই মধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পরিবহন খাতের নেতারা, আর উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা করছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। কেমিক্যালের দাম বাড়ছে, ডাইসের দাম বাড়ছে, কিছু কিছু কেমিক্যাল পাওয়াই যাচ্ছে না, সো এটার তো একটা ইম্প্যাক্ট আছে। তো এটার যে একসাথে আপনার বাড়তি টাকা, এটার ইফেক্ট অবশ্যই মালিকের পূর্বের যে অবস্থান বা আয় তার থেকে তার ইফেক্ট পড়বে। তো ইফেক্ট পড়লে এটাকে তো সমন্বয় করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির দাম বৃদ্ধির অভিঘাত পড়বে মানুষের জীবন ধারণের সব ক্ষেত্রে। মূল্যস্ফীতি সহ বাড়তে পারে অর্থনৈতিক ঝুঁকি, যা নিয়ন্ত্রণই সরকারের জন্য বড় পরীক্ষা। অনেক সময় আমরা দেখেছি যে এটা অযৌক্তিকভাবে এই চাপটা বাড়ানো হয়। যেমন আমরা দেখেছি যাত্রী চলাচলে, গণপরিবহনে এটার যে একটা ব্যয়ের যে অংশটা এটার কারণে বাড়বে, দেখা যায় যে হয়তো টিকিটের মূল্যটা তার থেকে অনেক বেশি মাত্রায় বাড়ানো হয়েছে। এইসব জায়গায় কিন্তু একটা ব্যবস্থাপনার দিক আছে। এমন বাস্তবতায় অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি সমন্বিত বাস্তবভিত্তিক জ্বালানির নীতি গ্রহণের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। IMF এর সঙ্গে আগের সরকারের করা চুক্তির সব শর্ত মেনে নেবে না বর্তমান সরকার। জনস্বার্থের বাইরে গিয়ে নেওয়া হবে না কোনো ঋণও। বিশ্বব্যাংক IMF এর বৈঠক নিয়ে সচিবালয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী। জানান, IMF এর চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শনিবার শেষ হয়েছে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক, যেখানে অর্থমন্ত্রীর নেতৃত্বে যোগ দেয় বাংলাদেশের প্রতিনিধি দল। 6 দিনের বৈঠকে বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা হলেও IMF এর ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি রয়ে গেছে অনিশ্চিত। ওয়াশিংটন থেকে ফিরে রোববার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। বলেন, ঋণের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা চলমান রয়েছে, তবে দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে নেবে না তার সরকার। আওয়ামী লীগ সরকারের সাথে IMF এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক দাম বৃদ্ধির চাপ সামাল দিতে এমন সিদ্ধান্ত সরকারের, এর সাথে IMF এর শর্তের কোনো সম্পর্ক নেই। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়তে পারে, নাও বাড়তে পারে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দেশের সংকটের মধ্যেও তেলের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করছে জামায়াত, এনসিপি সহ বিরোধী দলগুলো। সরকারের প্রশ্রয়ে বাজার অস্থিতিশীল, এমন অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। এদিকে তেলের সংকট নিয়ে সরকারকে দুষছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদও। আর ওদিকে তেল কেন নেই এই প্রশ্ন তুলে সংসদকেও জ্বালানি ইস্যুতে উত্তপ্ত করে তোলেন রুমিন ফারহানা। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, বেশি কেনা এবং অবৈধ মজুদেই কৃত্রিম সংকট। বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এনে সমন্বয় করার কথা বলে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া এসেছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। তারা বলছেন, তেলের সংকট নিয়ে সরকার প্রথম থেকেই নাটক করছে, পুরোটাই সরকার নিয়ন্ত্রিত সিন্ডিকেটের কাজ। একটা কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে, তারপরে
দামটা বৃদ্ধি করা হলো, কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা তেল পাবে না। এখন তার কাছে তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আসবে, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপর দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। সরকার যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে, এটা আমি প্রথম বলবো একটা অপরিণামদর্শী এবং একটি গণবিরোধী সিদ্ধান্ত। তেল সংকট ও দাম বৃদ্ধি নিয়ে সংসদেও বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা কড়া সমালোচনা করেন জ্বালানি মন্ত্রীর। রুমিন ফারহানার প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তিনি প্রশ্ন রাখেন, মন্ত্রী প্রতিমন্ত্রীরা তেলের সংকট নেই দাবি করলেও তেল কোথায়? আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। জাতীয় সংসদে লিখিত বক্তব্যে জ্বালানি সংকট কাটাতে সরকারের উদ্যোগগুলো অবহিত করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তবে সংকটের জন্য প্যানিক বাইং ও অবৈধ মজুদকে দায়ী করেছেন তিনি। যে স্টক তৈরি করেছে, এর আগে সচিবালয়ে তিনি বলেন, তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের কোনো উপায় ছিল না। এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বয়নীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। শনিবার রাতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে দেশের আরও খনিজ অনুসন্ধানে, নতুন কূপ খনন এবং উত্তোলনের জন্য কয়লা খনির উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুরে সংসদ অধিবেশন শুরু হলে এক লিখিত বক্তব্যে এই কথা জানান তিনি। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করে এখন পর্যন্ত সরকার 1,550 কোটি টাকা ব্যয় করেছে বলে জানান কৃষিমন্ত্রী। এতে অন্তত 12 লাখ কৃষক উপকৃত হয়েছে বলেও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনায় জনগণের জন্য ইতিবাচক সকল কিছুরই বাস্তবায়নে সরকারের পক্ষ হতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করেছে, এতে সরকারের ব্যয় হয়েছে 1,550 কোটি টাকা। মাননীয় স্পিকার, উপকৃত হয়েছে 12 লক্ষ কৃষক। সারা বিশ্বের মতো বাংলাদেশেও তেলের দাম বাড়ানো হয়েছে এবং বিশ্বে জ্বালানি তেলের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাতের সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে, সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন, এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না। বাড়ালেই সরকার ভেরি সিরিয়াস সরকার। আমরা তো অ্যাডজাস্ট করবো, যখন কমাবার সময় তখন কমবে, আবার বাড়াবার সময় তখন বাড়বে। এখানে প্রবলেমটা হয়েছে যে হোর্ডিংয়ের একটা সমস্যা আছে। আমরা কিছুটা সমস্যার মধ্যে আছি, এটা মাননীয় মন্ত্রী আগামীকালকে ব্রিফ করবেন। আজকেই করার কথা ছিল। আমরা সরকার এবং বিরোধী দলের সকলের সহযোগিতা চাই, সকল মানুষের কাছে সাজেশন চাই। আমরা এই সমস্যার সমাধানের রাস্তা কি এটা বলেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল বিএনপি সরকার তা নষ্ট করেছে। এখনও পুরনো ফ্যাসিবাদী বন্দোবস্তে দেশে চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 50 জন নেতার এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপিতে যোগদান করেছেন আপ বাংলাদেশ, এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 30 জন নেতা। এই উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সেখানে এনসিপিতে যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানান নেতারা। সহযোগী এবং রাজপথে থাকা সকল নেতৃবৃন্দের একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, এখনো আগের বন্দোবস্তে দেশ চলছে, তাই তরুণদের শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। বিএনপি সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। তিনি আরো জানান, আগামীতেও এ ধরনের যোগদান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদী না হলে যোগ দিতে পারবে ছাত্রলীগও। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। তবে নাহিদ স্পষ্ট উল্লেখ করেন, ফ্যাসিবাদের সমর্থক, চাঁদাবাজ বা অন্য কোনো সন্ত্রাসী এনসিপিতে যোগ দিতে পারবে না। তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো কাল বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঘরের ছেলেকে বরণ করতে অপেক্ষায় বগুড়াবাসী। একদিনের সফরে একগুচ্ছ উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। 2 দশক পর যাবেন পৈতৃক ভিটায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2 মাসের প্রতীক্ষা শেষে আনন্দঘন মুহূর্তের দ্বার প্রান্তে বগুড়াবাসী। এবার দেশের প্রধানমন্ত্রী হয়ে নিজ জেলায় ফিরছেন তারেক রহমান, আর সেই উচ্ছ্বাসে ভাসছেন বগুড়াবাসী। সরকার প্রধান হয়ে প্রায় 20 বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন তিনি। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। মঞ্চ প্রস্তুত, সমাবেশ স্থলে টানানো হয়েছে 1.5 শতাধিক মাইক। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জনসভার আশপাশে। সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বগুড়াবাসী সেই বাদভাগা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে, কখন কোন মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াতে আসবেন। 2টি বিষয়ে আমরা খেয়াল রাখছি, যে নিরাপত্তা বা পাশাপাশি আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের স্বাভাবিক কার্যক্রমের জন্য কোনো সমস্যা না হয়। সরকার প্রধান হওয়ার পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি মমতাময়ী মা আর ছোট ভাইয়ের স্মৃতি বিজড়িত জেলায় আসছেন তারেক রহমান। তাই আনন্দে উচ্ছ্বাসিত বগুড়াবাসী। আমরা খুশি, এত খুশি যে তারেক রহমান আমরা যা চেয়েছি তার চেয়েও অনেক বেশি কিছু আমাদেরকে উপহার দিচ্ছে। বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বিএনপির। সারা দিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছেন, তো এ থেকে তো আপনি বুঝতে পারছেন বগুড়া আর যে বন্ধ একটা দরজা ছিল, সে দরজাটা খুলে গেছে। বগুড়ার সকল জনগণ তাকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। সবশেষ 29 জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে বগুড়ায় যান তারেক রহমান। এবারের সফরে 150 বছরের প্রাচীন পৌরসভা সিটি কর্পোরেশনের রূপান্তর, জেলা ও দায়রা জজ আদালতের নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন, ই-বেল্ট বন্ড কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 27 এপ্রিল যশোরে এবং 2রা মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে কথা জানান তিনি। প্রধানমন্ত্রী আমরা যে খাল খনন কর্মসূচিটা হাতে নিয়েছি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, সেটা তিনি উদ্বোধন করেছেন। 27 তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানের শান্তি আলোচনায় কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। এদিকে নিরাপত্তা শঙ্কার কারণে ইরানের সঙ্গে 2য় দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় পাকিস্তানের শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। হরমুজ প্রণালীতে অবরোধ না তুললে পাকিস্তানের প্রতিনিধি দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে সোমবারেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ইরানের সঙ্গে 2য় দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে যুক্তরাষ্ট্র যখন এই বৈঠককে শেষ সুযোগ হিসেবে প্রচার করছে, তখন ইরানের এই অস্বীকৃতি পুরো শান্তি প্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
এমত অবস্থায় চুক্তি ব্যর্থ হলে পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। আর পাল্টা ব্যবস্থা হিসাবে ইরানও তাদের সেনাদের আঙ্গুল ট্রিগারে রাখার নির্দেশ দিয়েছে। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।